ঈদের ছুটিতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ। ট্রেনে স্বস্তির যাত্রা। মহাসড়কে চাপ থাকলেও বাধেনি বড় ধরনের যানজট। হুড়োহুড়ি নেই লঞ্চে। ঈদ করবো, দাদু বাসায় যাচ্ছি, ছোট ছোট ভাইয়ের সঙ্গে খেলবো। রাস্তাঘাটে আপনার প্রশাসন যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে অন্য বছরের তুলনায় ওরকম নেই। বিনা টিকিটে যাতে ভিতরে প্রবেশ না করতে পারে, যাদের টিকিট নেই কাউন্টারে পাঠানো হচ্ছে। মানে সকাল সকাল আসলাম যাতে লঞ্চ রাস্তাঘাট ফ্রি পাই, লঞ্চে সিট পাই, ভালোভাবে যাইতে পারি, এই আর কি। নতুন জটিলতায় জুলাই আদেশে সাংবিধানিক ভিত্তি। গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। পরবর্তীতে এটা বাস্তবায়ন হবে কিনা এটা অনেকটা নির্ভর করবে রুলিং পার্টির উপরে, যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে। এই জুলাই সনদে তাদের যে কমিটমেন্ট ছিল কতখানি সেটা অনার করবেন। প্রস্তুত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। তারেক রহমান কবে উঠবেন সিদ্ধান্তের অপেক্ষায় গণপূর্ত বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রী বাহুল্য খরচ পরিহার করতে চান সবসময়। তা আমরা কোনো বাহুল্য খরচে যাচ্ছি না। যখনই সিদ্ধান্ত হবে আমরা উইদিন 2 উইকসের ভিতরে আমরা রেডি করে ফেলতে পারবো। ঠাকুরগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অনেক কারখানা। ঈদের সময় তো বিভিন্ন কালারের রং থাকে। এগুলা তো মাছিগুলো পায়খানা করতেছে, এগুলা তো খাওয়া যাবে না। ইরানের অ্যান্টি স্যাটেলাইট সিস্টেম লক্ষ্য করে ইসরায়েলের হামলা, পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। শিগগিরই যুদ্ধ শেষ হবে বললেন ট্রাম্প। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ঈদের ছুটির প্রথম দিন আজ আমরা ঈদ যাত্রার খবর জানবো। সহকর্মীরা অপেক্ষা করছেন। কমলাপুর রেল স্টেশনে যাচ্ছি, সহকর্মী তাজনুর ইসলাম আছেন সেখানে। তাজনুর, এখন পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়ে গেল সেগুলোতে যাত্রী চাপ কেমন ছিল এবং বিকেলের শিডিউলের অবস্থা কি একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। বৃষ্টির প্রথম বিষয় যেটি যে আমি কমলাপুর থেকে আগের ঘন্টায় চলে এসেছি বিমানবন্দর স্টেশনে। বিমানবন্দর স্টেশনে কমলাপুর থেকে ছেড়ে আসা বেশিরভাগ ট্রেনই বিমানবন্দর স্টপেজ দিয়ে তারপরে অন্য গন্তব্যে যায় আসলে, এবং সেই অর্থে বিমানবন্দর স্টেশনের চিত্রটি আপনি খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন যে প্রচুর মানুষ আসলে এখন অপেক্ষা করছে পরের ট্রেনটির জন্যে। তবে সেই চাপ যে খুব বেশি রকমের কিংবা অন্য সময় আমরা যেমনটি দেখি যে একেবারে তিল ধারণের ঠাঁই নেই, সেরকম পরিস্থিতি আজকে সকাল থেকে অন্তত কমলাপুর কিংবা এই বিমানবন্দর স্টেশন কোথাও আমাদের চোখে সেই অর্থে পড়েনি। বরং যাদের টিকিট রয়েছে, যারা সেই অগ্রিম টিকিট কাটতে পেরেছিলেন, কেবলমাত্র তারাই প্ল্যাটফর্মে আসতে পারছেন। কেননা এই পর্যন্ত পৌঁছতে হলে তাদের 2 ধাপে চেকপোস্ট পার হয়ে আসতে হচ্ছে, যার ফলে টিকিট ছাড়া ব্যক্তিদের এইখানটাতে পৌঁছতে পারা বেশ খানিকটা দুঃসাধ্য ব্যাপার। শিডিউল নিয়ে কোনো রকমের কোনো ঝামেলা অন্ততপক্ষে সকাল থেকে হয়নি। সবগুলো ট্রেনই সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। যদি খুব দেরিও হয় সেটি হয়তো কোনোটা 5 মিনিট, কোনোটা 10 মিনিট কিংবা খুব বড় জোর 15 মিনিট। সেটাকে আসলে যাত্রীরা খুব বেশি ভোগান্তির বিষয় বলে মনে করছেন না, বরং স্বাচ্ছন্দ্যের সাথে তারা তাদের যেই নির্ধারিত আসন সেখানে চড়তে পারা, তারপরে গন্তব্যে যেতে পারা, সেই বিষয়গুলোকে তারা গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে যেহেতু ছুটির বলা যায় যে আজকে প্রথম দিন, সামনে আরও অন্তত 2 দিন মানুষজন বিভিন্ন গন্তব্যে যাবেন, সুতরাং খুব যে চাপ এবার হবে এরকম একটা লম্বা ছুটির কারণে সেটি অন্তত রেল স্টেশনের আজকের যে চিত্র এখন পর্যন্ত দেখা গেল তাতে সেরকমটি মনে হয় না যে খুব বেশি মানুষের চাপ এবার ট্রেনে অন্তত হবে। বৃষ্টি, আমরা দেখছিলাম বিমানবন্দর রেল স্টেশনের যে খবর আমাদের জানাচ্ছিলেন সহকর্মী তাজনুর। এবারে যাব আরেক সহকর্মীর কাছে। দেখতে পাচ্ছি সহকর্মী রাব্বি সিদ্দিকে অপেক্ষা করছেন, গাবতলীতে আছেন তিনি। রাব্বি, সাধারণত দেখা যায় এখান থেকেই অনেক বেশি বাস ছেড়ে যায় এবং সকাল থেকে আপনি বেশ কিছু বাস টার্মিনাল ঘুরেও দেখেছেন। এখন গাবতলীর চিত্র কেমন দেখছেন? যারা আসছেন তারা নির্বিঘ্নে যেতে পারছেন কিনা? যাত্রীরা কিন্তু তাদের স্বস্তির কথাই বলেছেন। এখন পর্যন্ত তারা বলছেন যে সময় মতোই গাড়ি আসছে এবং তারা সেই গাড়িতে চেপে
তাদের যে বাড়িতে সেই বাড়িতে তারা যাচ্ছেন। এবং এখন পর্যন্ত যেহেতু মাত্র শুরু হলো ঈদযাত্রা, বলা যায় যে 7 দিনের যে ছুটি সেই ছুটির প্রথম দিন আজকে, তাই ও সকালের দিকে কিছুটা যাত্রীচাপ ছিল, কিন্তু এখন যাত্রীচাপ অনেকটাই কম। ধারণা করা হচ্ছে যে রাতের দিকে আবার অনেক মানুষ বাড়ির পথ ধরবে। এবং এখনও সরকারি অফিস আদালত ছুটি, কিন্তু বেসরকারি অফিস আদালত কিন্তু এখনও, বেসরকারি অফিস বিশেষ করে গার্মেন্টস কিন্তু এখনও অনেক গার্মেন্টস ছুটি হয়নি। সেক্ষেত্রে মূলত ঈদের 2 দিন আগে যে ঢলটা, সেই ঢল নামবে তেমনটাই কিন্তু বলছেন যারা আছেন বাস চালক, সেই সাথে কাউন্টারে যারা আছেন তারা বলছেন যে সেই চাপটি শুরু হবে। এবং যারা আগে থেকেই টিকিট কেটেছেন তারা কিন্তু যেতে পারছেন। নতুন করে যারা টিকিট খুঁজছেন, টিকিট কি পেয়েছেন? হ্যাঁ, টিকিটটা পেয়েছি। দাম নিয়ে কোনো ধরনের অভিযোগ? না, কোনো অভিযোগ না। এবার কি কেমনটা মনে হবে, যাত্রা কেমন মনে হবে? না, আলহামদুলিল্লাহ ভালো হবে। রাস্তাঘাট অনেক ক্লিয়ার আছে দেখলাম, ভালো হবে আর কি। জি। কি দাম নিয়ে কোনো অভিযোগ আছে না সব আগের মতোই ভাড়া? আগের মতনই ভাড়া ভাই, আমরা টিকিট পাইছি না। টিকিট পাইছেন না? না। শুনছেন আসলে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ কিন্তু পাওয়া যায়নি। এবং কাউন্টারগুলো কিন্তু অনেকটা আমরা দেখছি যে দুপুর সময়ে অনেকটা অলস সময়ই পার করছে বলা যায়। এবং দূরপাল্লার গাড়িগুলো কিন্তু অধিকাংশ গাড়ি কিন্তু নির্ধারিত সময়েই ছেড়েছে, সে কথাই কিন্তু জানিয়েছে যাত্রীরাও, জানিয়েছে চালকরাও কিন্তু জানিয়েছে। সেই সাথে এই টার্মিনাল পরিদর্শনে কিন্তু এসেছিলেন আইজিপি। তিনি যেমনটা বলেছেন যে সুশৃঙ্খল ঈদযাত্রা করার জন্য তার দপ্তর থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, সে কথাই কিন্তু বারবার জানিয়েছেন। ধন্যবাদ রাব্বি সিদ্দিকী। আমরা দেখছিলাম বাস টার্মিনালের চিত্র। এবার আমরা যাব মহাসড়কের চিত্র দেখতে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় সহকর্মী মাহফুজুর রহমান নিপু অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। নিপু, কেমন দেখছেন ঘরমুখ মানুষের চাপ মহাসড়কে? যেহেতু ঈদের ছুটির আজ প্রথম দিন, সেই হিসেবে এখন এই মুহূর্তে চাপ রয়েছে কিনা কোনো? বৃষ্টি আসলে সকালে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাটি বেশ চাপ ছিল। এখন যদি বলতে চাই, এখন একেবারেই চাপ নেই। অর্থাৎ যারা ঢাকা থেকে বের হবেন এবং ঢাকা প্রবেশ করবেন, দুটির ধারই কিন্তু একেবারে যানজটবিহীন, একেবারে নির্বিঘ্নে যেতে পারছে পরিবহনগুলো। আর যে পরিবহনগুলো পাশে লোকাল লেনগুলোতে দাঁড়িয়ে, এগুলো কিন্তু যেগুলো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন। এগুলো কিন্তু চলন্ত কোনো মানে বাস না, সেগুলো যাত্রীর জন্য অপেক্ষা করছেন। কিন্তু এখন যাত্রী কিছুটা সংকট রয়েছে এই চন্দ্রাতে এই অবস্থায়। তো অর্থাৎ আমরা বলতেই পারি যে যাত্রীর জন্য অপেক্ষা করছেন পরিবহন। আর যে পাশের লাইনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে ডাইরেক্ট লাইন, যেটি ঢাকা থেকে একেবারে উত্তরবঙ্গে যাবেন, যে লাইনটি সরাসরি, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে নির্বিঘ্নে যাতায়াত করছেন পরিবহন। তবে একেবারে স্বাচ্ছন্দ্য নিয়েই কিন্তু এই মুহূর্তে যারা উত্তরবঙ্গে যাবেন তাদের জন্য কিন্তু একেবারে প্রতিটি পয়েন্টেই, যেই পয়েন্টগুলো সকাল থেকে দীর্ঘ যানজট ছিল বা জটলা ছিল, সেটি কিন্তু এখন আর নেই। একেবারে পুরোদমে একেবারে নির্বিঘ্নেই বিনা আটকাতেই কিন্তু তারা উত্তরবঙ্গের দিকে যেতে পারবেন। আরেকটি বিষয় জানিয়ে রেখি, আমরা কিন্তু আজকে এই চন্দ্রা এলাকা ঘুরে যেটি দেখেছি যে যেগুলো নামি দামি পরিবহন রয়েছে, সেগুলো পরিবহনগুলো সবগুলো পরিবহন কিন্তু অফিস কিন্তু আজকে দেখছি বন্ধ করে রাখা হয়েছে। আমরা জানতে চেষ্টা করেছিলাম যে আসলে কি কারণে বন্ধ রয়েছে। তারা বলছিলেন ঈদের আগ থেকে অনলাইনে টিকিট বিক্রি করার কারণে এবার কিন্তু তারা এই পরিবহনগুলোর কাউন্টারগুলো বন্ধ রয়েছে, যার ফলে অন্যান্য যে পরিবহনগুলো, লোকাল পরিবহনগুলো রয়েছে, সেই পরিবহনগুলো তারা বেশি ভাড়া হাঁকাচ্ছেন, এমনটি অভিযোগ যাত্রীদের কাছ থেকে আমরা পেয়েছি। যদিও যাত্রীরা বলছেন যে 200 টাকার ভাড়া, কেউ 300-400 টাকা চাচ্ছে, কেউ বলছেন যে সরকার যে টাকা নির্ধারণ করে দিয়েছেন সেই ভাড়ার চেয়েও অধিক ভাড়া চাচ্ছেন, এমন অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। আমরা কিন্তু বাস পরিবহন শ্রমিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, তারা বেশ কিছু অজুহাত দিচ্ছেন কিংবা তারা তাদের পক্ষ থেকে বলার চেষ্টা করছেন যে তাদের যে পরিবহন যাচ্ছে সেটি তেলের সংকট রয়েছে, তারা তেল বেশি দামে কিনতে হচ্ছে, এরকম কিন্তু খুরা যুক্তি কিন্তু দিচ্ছেন। এই কারণেই তারা পরিবহনের ভাড়া বেশি হাঁকাচ্ছেন, এমনটি বলছেন। তবে একেবারে আমরা যেটা বলতে পারি যে নবীনগর চন্দ্রা যে হয়ে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে পয়েন্টগুলোতে সকাল থেকে জটলা ছিল, সে এখন কিন্তু একেবারে নির্বিঘ্নেই যেতে পারবে উত্তরবঙ্গে।
আমরা দেখছিলাম বেশ বিস্তারিত করে আপনি আমাদের জানাচ্ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি নিপু আপনাকে। সবশেষ সদরঘাটে যাব, সহকর্মী রিয়াজ রায়হানকে দেখতে পাচ্ছি। রিয়াজ, এমনিতে যে সকল সময়ে দেখা যায় যে সদরঘাট থেকে যে লঞ্চগুলো ছেড়ে যায় সেটি সাধারণত সন্ধ্যা বা রাতে, কিন্তু যেহেতু ঈদ সেজন্য অনেক সময় দেখা যায় সকালবেলাও ছেড়ে যায় এবং সকাল 10টা পর্যন্ত যেই 23টি লঞ্চ ছেড়ে গেল, আপনি তো নিশ্চয়ই সে ব্যাপারে খোঁজ খবর রেখেছেন। যাত্রী চাপ কেমন ছিল? বৃষ্টি, আপনি নিজে দক্ষিণাঞ্চলের মানুষ, ভালো করেই জানার কথা যে লঞ্চগুলো মূলত ঈদের সময় যেটি হয় যে ঠিক ঈদের 2 থেকে 3 দিন আগে তারা যখন যাত্রী পরিপূর্ণ হয়ে যায় তখন লঞ্চগুলো ছেড়ে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে আজ থেকে এখনও 4 দিন বাকি, যে কারণে পূর্বে নির্ধারিত যে সময়, যে সন্ধ্যার সময় মূলত দক্ষিণাঞ্চলের অধিকাংশ রুটের প্রায় 37টি যে রুট রয়েছে সেই রুটের অধিকাংশ রুটের লঞ্চগুলো সন্ধ্যার সময় ছেড়ে যায়। সেই কারণে লঞ্চে যাত্রীরা এসছে বটে, তবে ঠিক ওই মাত্রায় নয় যে মাত্রায় আসলে আমরা যেই ভিড়টা আমরা ঈদের ঠিক 1 দিন বা 2 দিন আগে দেখি সেই ধরনের ভিড় হয়নি। এখন মূলত যাদের খুব একটা কাজকর্ম নেই বা কাজ শেষ হয়ে গেছে, তারা ছুটি পেয়েছেন, তারাই মূলত যাচ্ছেন। সেই কারণে তারা সকাল থেকে আমরা দেখেছি এসেছে টার্মিনালে, এবং যে প্রায় 50 থেকে 55টি লঞ্চ ভেড়া রয়েছে সেই লঞ্চগুলো তারা উঠেছেন, বিভিন্ন যার যার গন্তব্যে তারা যাবেন। সন্ধ্যায় আমরা যতটুকু খবর নিয়েছি 5টা থেকে 5:30টার পর থেকে মূলত লঞ্চগুলো ছাড়বে এবং সেগুলো এই নদীবন্দর ত্যাগ করবে। তবে সকাল থেকে বা ভোর থেকে চাঁদপুর এবং নোয়াখালী যে চাঁদপুরের যে লঞ্চগুলো রয়েছে বা চাঁদপুর অথবা ঢাকার আশপাশের যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকার সেই রুটের লঞ্চগুলো ছেড়ে গেছে। প্রায় এখন থেকে 10টা পর্যন্ত 23টি ছিল এবং সেটি সংখ্যা এখন দাঁড়িয়েছে প্রায় 27টিতে, বা তার মানে এরপর আরও 4টি লঞ্চ ছেড়ে গেছে গেল 2 ঘন্টায়। তো যাত্রীরা খুব খুশি। যাত্রীরা বলছেন যেহেতু আজকে বন্ধের প্রথম দিন, খুব স্বাচ্ছন্দ্যে তারা এসছেন, শেষ করে এসে তাদের নির্দিষ্ট জায়গাটিও পেয়েছেন। দাম ভাড়া নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই বা ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ নেই। কোস্টগার্ড এবং র্যাবের কর্মকর্তারা এসছেন, তারা তাদের দল পরিদর্শন করে গেছেন যাতে চিন্তা চাঁদাবাজি সহ কোনো ধরনের সমস্যা হবে, নাগরিক দুর্ভোগ যাতে না হয়, যাত্রীদের যাতে নিরাপদে তারা নিজ গন্তব্যে যেতে পারে সেই জন্য তারা তদারক করছেন। কোনো ধরনের সমস্যা এখন বা অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে রিয়াজ। লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক চাপায় শিশু সন্তান সহ মোটরসাইকেল আরোহী দম্পতির প্রাণ গেছে, আর আহত আরেক সন্তান হাসপাতালে চিকিৎসাধীন। সকালে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের মির্জারকোট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ঈদের ছুটিতে এনজিও কর্মকর্তা শরীফুল ইসলাম 2 শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান শরীফুলের স্ত্রী সুমাইয়া আক্তার। অন্যদের হাসপাতালে নেওয়া হলে শরীফুল ও তার 4 মাস বয়সী শিশু সন্তান হুজাইফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত 10 বছর বয়সী ছেলে সুহানকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন জটিলতায় রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের ভিন্ন মতের কারণে গণভোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তাদের মতে জুলাই সনদের বাস্তবায়ন এখন কেবল বিএনপির সদিচ্ছার উপর নির্ভর করছে। আইনজ্ঞদের মত, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, তবে জনরায় মানতে নৈতিক চাপ রয়েছে, আর সেই সাথে আছে বিরোধী দলের আন্দোলনের হুমকি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দাবি ওঠে সংস্কারের, যেন রাষ্ট্র কাঠামোয় স্বৈরতন্ত্র ফিরে না আসে। তখনকার আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনায় চূড়ান্ত হয় জুলাই সনদ। জনগণ তাতে মত দেয় গণভোটের মাধ্যমে। জুলাই আদেশ ও গণভোটের 4 প্রশ্নে সম্মতি ছিল না বিএনপির। উচ্চকক্ষে পিআর সহ নোট অব ডিসেন্ট দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিল দলটি। জুলাই আদেশ অনুযায়ী শপথ কিংবা ফলাফলের 30 দিনের মধ্যে ডাকা হয়নি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন। বিএনপি গণভোটের পক্ষে ছিল, বিএনপি সনদে স্বাক্ষর করছে, বিএনপি গণভোটে হ্যাঁ ভোট চাইছে, এবং বিএনপি এখন এসে বলতেছে যে এটা সংবিধানে নাই, সেই জন্য এটা আমরা করতে পারতেছি না। এর চাইতে হাস্যকর, এর চাইতে স্ববিরোধী অবস্থান আসলে যেই দল একটা 3 বার ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে এটা অসম্ভব রকমের অপ্রত্যাশিত। জনগণের রায় সর্বোচ্চ সিদ্ধান্ত ধরা হলেও বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে ভিন্ন মত আইনজ্ঞদের। কারো মতে সংবিধানের মৌলিক পরিবর্তনের স্থায়ী রূপ দিতে জনগণের সরাসরি মতামত জরুরি। আবার কারো মতে সংবিধানে গণভোটের বিধান না থাকায় শক্ত ভিত্তি তৈরি হয়নি। সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাও দেখছেন না তারা। এটা আপনি গণভোট করলেন, গণভোট করলে মানে রায় আসলো যে আমাদের নেক্সট নির্বাচন 20 বছর পরে হবে, তো এটা তো সংবিধান পরিপন্থী।
অতএব এই গণভোটের রায় তো আপনি এই সংসদের মেয়াদ 20 বছর করতে পারবেন না। তো সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধানগুলি তো আপনি সংসদে পাশ করলেও এটা কোর্টে বাতিল হয়ে যাবে। সংবিধান সংস্কার পরিষদ কিন্তু যে পাওয়ারটা এক্সারসাইজ করবে সেটা ইজ নট এ পাওয়ার অফ অ্যামেন্ডমেন্ট, ইট ইজ এ হায়ার পাওয়ার। এটা বলে দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল। সেই জন্য এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল এক্সারসাইজ করে যদি এই অ্যামেন্ডমেন্টগুলো আনা হয় বা এই পরিবর্তনগুলো আনা হয়, সেক্ষেত্রে এটা আরও বেশি স্থায়ী হবে এবং এটা কোর্টেও চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। তবে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি বিবেচনায় জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি নৈতিক চাপে থাকবে বলে মনে করেন তারা। গণভোটের আলোকে আলাদা পরিষদ গঠন না হলেও সংস্কার এড়িয়ে যাওয়া বিএনপির জন্য কঠিন বলে মত তাদের। সেক্ষেত্রে জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন নির্ভর করছে বিএনপির সদিচ্ছার উপর। এখন পরবর্তীতে এটা বাস্তবায়ন হবে কিনা এটা অনেকটা নির্ভর করবে রুলিং পার্টির উপরই, যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে। এই জুলাই সনদে তাদের যে কমিটমেন্ট ছিল কতখানি সেটা অনার করবেন, এটা অনেকটা তাদের উপর এখন নির্ভর করছে। সরকার যদি চায় ও বাস্তবায়ন করতে, তো আইনজীবীরা গিয়ে তো এটাকে চ্যালেঞ্জ করবে। আর আমাদের অতীতে মানে পঞ্চম, সপ্তম, অষ্টম, ত্রয়োদশ, ষোড়শ মানে অনেকগুলি সংবিধান সংশোধনী কোর্ট বাতিল করে দিয়েছে। নিজস্ব 31 দফা সংস্কার প্রস্তাবে বেশি গুরুত্ব দিতে চায় বিএনপি। তবে জুলাই সনদ আরও স্পষ্ট ও প্রয়োজনীয় রূপরেখা তৈরি করেছে বলে মনে করেন এই রাজনীতিবিদ। বাস্তবায়ন আদেশটা চ্যালেঞ্জ করলেই পারতেন, গণভোটটা চ্যালেঞ্জ করলেই পারতেন, অথবা গণভোটের নার পক্ষে দাঁড়াইতে পারতেন। সবই তো তাদের জন্য ওপেন ছিল। রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পরও রাষ্ট্র সংস্কার না হলে ভবিষ্যতে রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা থাকছে বলে মনে করেন তারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাড়তি অর্থ খরচ না করে অপচয় কমিয়ে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি কর্মসূচি এখানে পালন করলেও বসবাসের জন্য কবে যমুনায় উঠবেন তা জানাননি। গণপূর্তে প্রধান প্রকৌশলী জানিয়েছেন, যমুনা প্রস্তুত। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাহুল্য খরচ না করে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। অন্যদিকে ঈদের পরপরই প্রধান বিরোধী দলীয় নেতা ও মন্ত্রীরা তাদের জন্য প্রস্তুত বাসভবনে উঠতে পারবেন বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগ। সহকর্মী রাজীব আহমেদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন এখন জুলাই জাদুঘর। বিকল্প হিসাবে আছে মিন্টু রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের পর 28 ফেব্রুয়ারি যমুনা ছেড়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরও আগের মতো পরিবার নিয়ে থাকছেন গুলশান এভিনিউর 196 নম্বর বাসায়। নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুবিধা বিবেচনা করে তার বাসভবন হিসেবে প্রস্তুত করা হয়েছে যমুনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অপচয় কমাতে এর সংস্কার কাজে বাড়তি খরচ হচ্ছে না বলে জানিয়েছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী। প্রধানমন্ত্রী বাহুল্য খরচ পরিহার করতে চান সবসময়, তা আমরা কোনো বাহুল্য খরচে যাচ্ছি না। ভেতরের যে মেইনলি রং, হাইজেনিক ওয়াশ বলে যেটাকে, সেটাই আমরা মূলত করছি, যাতে আমরা খুব অল্প বাজেটের ভিতরে সাশ্রয়ীভাবে জিনিসটা করতে পারি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় কবে উঠবেন এর চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পায়নি গণপূর্ত বিভাগ। প্রধান প্রকৌশলী জানিয়েছেন, যখনই নির্দেশনা পাবেন সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া আছে। অলমোস্ট রেডি হয়ে গেছে। আর ইতিমধ্যে যমুনাতে তো মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা প্রোগ্রামও করেছেন। তো সুতরাং যদি সিদ্ধান্ত হয় আমাদের খুব বেশি সময় লাগবে না। যখনই সিদ্ধান্ত হবে আমরা উইদিন 2 উইকসের ভিতরে আমরা রেডি করে ফেলতে পারবো। অন্যদিকে ঈদের পরই প্রধান বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান উঠবেন মিন্টু রোডের সরকারি বাসায়। যে বাসাগুলো আমরা অলরেডি বুঝে পেয়েছি সেগুলো সংস্কার কাজ আমরা রেডি করছি। কিছু কিছু মন্ত্রী মহোদয়দের হয়তো আমরা ঈদের আগেই বুঝে দিতে পারবো, আর বাকিগুলো আমরা ঈদের পর ইনশাল্লাহ সবাইকে উঠাই দিতে পারবো। প্রস্তুত আছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসভবনও। এরই মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী উঠেছেন মিন্টু রোড ও বেলি রোডের সরকারি বাসায়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিরোধী দল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে জামায়াত, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার চীনা দূতাবাসের সহায়তায় ঢাকা 15 আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হলে এমন কিছু মেনে নেওয়া হবে না।
তিস্তা প্রকল্প বিষয়ে বলেন, তিস্তা বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে যে কোনো কিছু করতে প্রস্তুত জামায়াত। বিগত দিনে বাংলাদেশের জনগণের জন্য চীনের নানা উপহার হাইজ্যাক করা হয়েছিল। চীন বিগত দিনের চেয়ে আরও বেশি এদেশের মানুষের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর এবং বন্ধুত্বপূর্ণ হৃদ্যিক সম্পর্ক আমাদের গড়ে উঠুক। এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়ন আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। তাহলে এই অঞ্চল স্থিতিশীল হবে, অস্থিরতা দূর হবে, আমরা আরো কাছে আসবো, আরো কাছাকাছি এসে একসাথে কাজ করব। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চলছে। মঙ্গলবার ভোররাত থেকে সিরিজ বোমা বিস্ফোরণের শিকার রাজধানী তেহরান। টানা মিসাইল হামলা চলছে শহরের বিভিন্ন অঞ্চলে। ইরানের একাধিক সামরিক স্থাপনার পাশাপাশি টার্গেট করা হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র। অ্যান্টি স্যাটেলাইট ব্যবস্থা লক্ষ্য করেও হামলার দাবি করেছে ইসরায়েল। আক্রান্ত হয়েছে কারাজ, শাহরিয়ার, সিরাজ শহরও। অন্যদিকে ইরাকে বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। রাজধানীর গ্রিন জোনে ড্রোন হামলার জেরে আগুন ধরে যায় একটি হোটেলে। ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয় ইউরোপীয় কূটনীতিকদের আবাস হিসেবে। কাছাকাছি রয়েছে ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস। কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছোড়া কমপক্ষে 14টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দোহা। IRGC ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। এই মুহূর্তে ইরানের নেতৃত্বকে দিচ্ছেন তা জানেন না ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট এমন দাবি করেছেন। যুদ্ধপন্থে ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। আবারও জানান শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে, তবে তা এক সপ্তাহের মধ্যেই নয় বলেও জানান। আর না চাইলেও ইরানে অভিযান শুরু করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। মুস্তাফা খামেনি আহত কিংবা নিহত হয়ে থাকতে পারেন, আবারও বললেন এমন কথা। আমি জানি না তারা আলোচনার জন্য প্রস্তুত কিনা, এমনকি এটাও জানি না তাদের নেতাকে, তাদের শীর্ষ নেতাদের সবাই নিহত হয়েছেন। কার সাথে আলোচনা হবে ধারণা নেই। অনেকেই বলছেন মোস্তাফা খামেনি আহত হয়েছেন, পা হারিয়েছেন, অনেকে বলছেন নিহত হয়েছেন। ইরান যুদ্ধ খুব দীর্ঘ হবে না এবং এই যুদ্ধ শেষে আমরা আরো নিরাপদ একটি পৃথিবী পাবো। মৃত্যু নিয়ে গুঞ্জন আর AI দিয়ে তৈরি ভিডিও নিয়ে আলোচনার মাঝেই সামনে এলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরও দুটি নতুন ভিডিও। প্রথম ভিডিওতে পাহাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে, খোশ মেজাজে কথা বলতে দেখা যায় সাধারণ মানুষের সাথে। ভিডিওতে ইরানের হামলা থেকে সুরক্ষায় নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শও দেন নেতানিয়াহু। এরই মধ্যে এই ভিডিও সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। দাবি এটিও AI দিয়েই তৈরি, কারণ নেতানিয়াহুর হাতের আংটি নিয়ে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে ভিডিওটিতে। অপর একটি ভিডিওতে ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। আর নতুন ভিডিও প্রকাশের পর তার মৃত্যুর গুঞ্জন আরও জোরালো হয়েছে। כמה צעדים מכאן, נכון? יופי, זה הכי חשוב. מצוין, זה בדיוק. את אמרת. অন্ধকারের বিরুদ্ধে আলো এবং অশুভের বিরুদ্ধে শুভর জয় হবে। এবছরে এই উৎসবটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ঠাকুরগাঁয়ে ঈদ সামনে রেখে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নিম্নমানের সেমাই কারখানা। ভোক্তারা বলছেন নজরদারি না থাকায় রং আর কেমিক্যাল দিয়ে অসাধু চক্র তৈরি করছে এই নিম্নমানের খাবার। ভেজাল বন্ধে জড়িতদের বিরুদ্ধে অভিযান জোরদারের কথা বলছে জেলা প্রশাসন। ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার বিসিক শিল্পনগরী, জগন্নাথপুর, নারগুন, গোয়া সহ জেলার বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে গড়ে উঠেছে অনুমোদনহীন শতাধিক সেমাই কারখানা। নিয়মনীতির তোয়াক্কা না করেই এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রকার মুখরোচক সেমাই। ভোক্তাদের কাছে আকর্ষণীয় করে তুলতে নিম্নমানের ডালডা, বিভিন্ন রং আর ঘি দিয়ে পোড়া তেলে ভাজা হচ্ছে লাচ্ছা সেমাই। এমনকি কারিগররাও মানছেন না স্বাস্থ্য সুরক্ষার বিধি। প্রতি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমাদের কাজে। না, মাছি আমরা চোখে পড়ার সাথে সাথে আমরা ফেলে দিই।
মাসি তো আর শুনে না, কথা শুনে মানুষের, যদি তারপরে পরে সে আটকে যায়। ঘিয়ের ভাজা তৈরি হয় না, ঘিয়ের ভাজা বলতে ভুল হবে, মানে কড়া করে ভাজি নিলিয়া ঘিয়ের একটা স্প্রে মেশিন পাওয়া যায়, স্প্রে করে দেয়, কেউ বা সিটি দেয়, ওইটাকে বলে যে ঘিয়ের ভাজা। অন্যদিকে সাদা সেমাই উৎপাদনের পর শুকানোর জন্য ফেলে রাখা হয়েছে খোলা আকাশের নিচে নোংরা পরিবেশে। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির বিষয়ে দায়সারা জবাব দেন কারখানার শ্রমিকরা। ঈদের সময় তো বিভিন্ন কালারের রং থাকে, তবে আমাদের এই ঠাকুরগাঁয়ে বেশি কালার থাকে না, শুধুমাত্র এই কালারটাই থাকে, ফুড কালার। গ্লোভসটা হাতে লাগালে কাজ করা যায় না, না সবসময় ফ্যান দিয়ে রাখি, কারেন্ট মাত্র গেল তো উৎপাদিত এসব লাচ্ছা সেমাই নজর কাড়া চলে যাচ্ছে জেলার পাইকারি ও খুচরা দোকানে। ভোক্তাদের দাবি, নজরদারি না থাকায় ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য ছেয়ে গেছে বাজার। এটা আমাদেরকে দিলে কি আমরা খাওয়া যাবে না। কেন খাবেন না? এগুলা তো মাছিগুলো পায়খানা করতেছে, এগুলা তো খাওয়া যাবে না। সেমাই তৈরির জন্য যেসব কেমিক্যাল এবং রং ব্যবহার করা হচ্ছে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা মানুষের পেটে গেলে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে বলে জানান চিকিৎসক। ঈদের সময় বিভিন্ন রকম সেমাই বানায় এবং সেমাইগুলো রঙিন এবং মুখরোচক করবার জন্য অনেক রকম কেমিক্যাল ব্যবহার করে, টেক্সটাইল ডাই ব্যবহার করে, যেগুলি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। ভেজাল ও নিম্নমানের খাবারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। তারা অনেক ধরনের অননুমোদিত কিছু রাসায়নিক প্রয়োগ করতো, খাদ্য তৈরিতে রং প্রয়োগ করতো, তাদেরকে আমরা সতর্ক করেছি এই ধরনের তারা কার্যক্রম না করে। প্রতিদিনই খাদ্যদ্রব্যের বাজার অবস্থা, মানের দিকটা সঠিক রেখে বিক্রি করছেন কিনা সেই বিষয়টি এনশিওর করার জন্য আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে গড়ে ওঠা ভেজাল লাচ্ছা সেমাই কারখানা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। নির্বাচিত সরকারের দায়িত্ববোধের জায়গা থেকে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে পটুয়াখালীর গলাচিপায় হরিদেবপুর খেয়াঘাটে রাবনাবাদ নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা জানান তিনি। আগামী বছরের ডিসেম্বরে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ব্যয় ধরা হয়েছে ১৬৪,৪,৮২,০০০ টাকা। সেতু নির্মাণ হলে এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহ আর্থসামাজিক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা থেকে অগ্রাধিকার ভিত্তিতেই উন্নয়নমূলক কাজ চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাম্পের রেশনিং পদ্ধতি বাতিল করে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘদিনের যে ভোগান্তি, তার অবসান হতে চলেছে এবং এটাই হচ্ছে একটা জনবান্ধব সরকারের কাজ, একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। এখানে মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন তিনিও সে ব্যাপারে সজাগ সচেষ্ট। ছোট বড় ধনী গরিব সবার জন্য ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে, আর সেই আনন্দকে রাঙিয়ে তুলতে মাসব্যাপী কেনাকাটা চলে। প্রিয়জনকে নিয়ে ঈদ উদযাপনে সবাই সাধ্য অনুযায়ী পছন্দের পোশাক কেনেন। কেউ ছোটেন আলো ঝলমলে শপিং মলে, আবার কারো ভরসা ফুটপাতের বাজার। নিউ মার্কেট সহ রাজধানীর ফুটপাতের বাজারগুলোতে তাই নিম্ন ও মধ্যবিত্তদের ভিড়। বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি ফুটপাতের ব্যবসায়ীরাও। প্রতিটি ঈদ মুসলমানদের কাছে আনন্দ ও মর্যাদার হলেও খুশির ঈদ উদযাপনে সবার সামর্থ্য এক নয়। ফলে স্বাদ আর সাধ্যের হিসেবটা কষে দেখা বাজারে এসে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই টালমাটাল সময়ে স্বল্প আয়ের মানুষের ঈদের কেনাকাটা যেন হিসেব নিকেশের মধ্যেই সীমাবদ্ধ। বাজেটের নানা কাটছাট করে হলেও শেষ মুহূর্তে পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কিনতে চায় সবাই। তাই ঈদের ঠিক আগে আগে নতুন পোশাকের জন্য নিউ মার্কেটে এই ভিড়। আল্লাহর রহমতে ভাই, আল্লাহ পাঞ্জাবি কিনলাম, প্যান্ট কিনলাম, শার্ট কিনলাম, গেঞ্জি কিনলাম। আগের তুলনায় অনেক বেশি, আগে যাই সীমিতর ভিতর ছিল। আমরা যে টাকা আয় করি এই টাকা আমাদের কেনাকাটা এবং ঈদ উদযাপন ফ্যামিলিগতভাবে আমরা নিয়ে সুন্দরভাবে কাটতে পারবো। চাকরি তো জানেন যে গণা টাকা, এই টাকা দিয়ে সংসার চলা এবং মার্কেট করা। বড় কথা হইলো কি ফ্যামিলির খুশির জন্য দুইটাই ঈদ আসে, তো ওই অনুযায়ী আমরা অ্যামাউন্টটা তেমন হিসাব করি না।
200 থেকে 1000 টাকার মধ্যেই শার্ট, প্যান্ট, জুতা সহ ছেলেদের ঈদের আনুষঙ্গিক সবই পাওয়া যায় এখানে। এমনকি শপিং মল থেকে কিছুটা কম দামে পাওয়া যায় শিশু, মেয়ে ও নারীদের পোশাক। সকাল রাত বিভিন্ন কিছু কইরা আবার কেউ কিনতে পারে না, এই আর কি। আমরা তো কিনতে পারিনি একটাও। ওই দেখতেছি এইটা আর কি শার্ট 600 টাকা বা 500 টাকা কম পাইছি। অন্যান্য জায়গার তুলনায় আমরা কিছুটা কমে পাই, তো এখান থেকে এই জন্য কিনা আর কি। আমাদের মার্কেটে যে এটা 200, আমাদের জায়গায় 150 করে পাওয়া যায়। বিক্রেতারা বলছেন ফুটপাতে দোকান হওয়ায় বাড়তি ভাড়া নেই, যার কারণে কিছুটা কম দামে বিক্রি করতে পারছেন তারা। তো একটা পাঞ্জাবি 500 টাকা করে বিক্রি করি, এখানে মার্কেটে নিতে গেলে যা 1000-1200 টাকা লাগবে। কারণ আমাদের খরচ কম, আমাদের মোটামুটি সবাই কিনতে পারে এবং আমাদের অল্প লোভে আমাদের পোষায়। এগুলো মার্কেটে বিক্রি করে 700-800 টাকা, আমরা এখানে বিক্রি করতেছি 250 টাকা। আমাকে এখানে সীমিত লাভ। ফুটপাত হলেও পছন্দের প্রয়োজনীয় পোশাকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনকেই প্রাধান্য দিচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। স্বাদ আর সামর্থ্যের এই বিপরীত সম্পর্কই জানান দেয় ঈদ সবারই। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জনগণ সচেতন হলে এমনিতেই 50% ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, একদিকে মশার ওষুধ দেওয়া হবে, অন্যদিকে ময়লা আবর্জনা জমে থাকবে, তাহলে তো ডেঙ্গু নির্মূল হবে না। মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরখান মধ্যপাড়ায় প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঈদগাহ মাঠের উদ্বোধন শেষে প্রশাসক বলেছেন, ঈদগাহ ও জানাজা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। সিটি কর্পোরেশনের সীমাবদ্ধতা থাকলেও নগরবাসীর সেবায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। একটা জায়গায় ময়লা থাকলে আমাদেরকে নিয়ে কথা বলে। আপনারা যারা এখানে আছেন, আপনারা এলাকার মানুষ হিসাবে আপনারা সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের এখানে যে কর্মকর্তারা আছেন, প্রশাসক সহ, আমরা প্রতিটি সমস্যা আইডেন্টিফাই করব এবং সাথে সাথে যৌক্তিকভাবে সমাধান করার চেষ্টা করব। মশার ওষুধ দিয়ে সবসময় মশা মারা যায় না। আমি এদিকে মশার ওষুধ দিয়ে দিলাম, ডান দিকে বিশাল ময়লার স্তূপ, তাহলে কি লাভ হলো? কোনো লাভ নেই। আগে করতে হবে আবার ওই ময়লার স্তূপকে ক্রাশ করে দিতে হবে, তারপরে আমি জায়গায় গিয়ে মশার ওষুধ দেবো, পরে দেখবো যে আমার মশা নেই। ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। দেখার আমন্ত্রণ রইল।